আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস এবং আমি সৈয়দা সাদিয়া বেনাজির। জুলাই মানবতা বিরোধী অপরাধের জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে দেওয়া হয়েছে 2 লাখ টাকা অর্থদণ্ড। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 এই রায় সঠিক হয়নি বলে দাবি করে সাজা বাড়াতে আপিল করার কথা জানান চিফ প্রসিকিউটর। আসামি পক্ষের অভিযোগ ন্যায় বিচার না পাওয়ার। জিএম মাহমুদের রিপোর্টে বিস্তারিত। যারা মিছিল লিড করছে সেগুলো চিহ্নিত আছে ছাত্রদল, বিএনপির ছেলেরা, শিবিরে। এই সময় যা পারেন শিবির যে কথা আছে যা আছে তদবির করেন। এভাবেই জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমনে গুলির নির্দেশ দেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে যোগসাজশ করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, যার পরিপ্রেক্ষিতে ঘটে বহু নিহত ও হতাহতের ঘটনা। এসব অভিযোগ সহ কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হয় ইনুর। রায়ে 3টি অভিযোগ প্রমাণিত হওয়ায় 10 বছর করে সশ্রম কারাদণ্ড এবং 2টিতে 1 লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। বাকি 5টি অভিযোগে খালাস দিয়ে সাজা যুগপৎ চলতে থাকবে বলে আদেশ দেয়া হয়। 10 বছরে সশ্রম কারাদণ্ড। আদালত অভিযোগের সপক্ষে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ সঠিকভাবে অনুধাবনে ব্যর্থ হয়েছে দাবি করে সাজা বাড়াতে আপিল করার কথা বলেন চিফ প্রসিকিউটর। জুলাই আন্দোলনে এতগুলো মানুষ শহীদ হলো, শেখ হাসিনার সাথে পরামর্শ করে জঙ্গি টেক দিয়ে এতগুলো মানুষ, নিরীহ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করলেন। এখন তাকে খালাস দিয়ে দিলে অথবা 10 বছর সাজা দিলে আমরা খুশি হব? ট্রাইব্যুনাল আমাদের এই সাক্ষ্য প্রমাণ যথাযথভাবে পর্যালোচনা করতে বা এই সাক্ষীর মর্মার্থ যথাযথভাবে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। সংক্ষুব্ধ আসামি পক্ষও ফরমায়েশি রায় দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের। আমরা এই রায়ে সংক্ষুব্ধ এবং এই রায়ে তিনি ন্যায় বিচার পাননি বলে আমরা মনে করি। এটা নিকৃষ্টতম অপব্যবহার এবং আমরা এই রায় প্রত্যাখ্যান করছি। গণঅভ্যুত্থান পরবর্তী পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 6ষ্ঠ রায় এটি। এই রায় যথার্থ হয়নি দাবি করে আপিল করার কথা জানিয়েছেন প্রসিকিউশন পক্ষ। আসামি পক্ষ বলেছেন এই রায়ে সংক্ষুব্ধ, তারা ইঙ্গিত দিয়েছেন আপিল করার বিষয়ে। অর্থাৎ এ মামলার রায়ের ভবিষ্যৎ নির্ধারিত হবে উচ্চ আদালতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জিএম মাহমুদ, আরটিভি, ঢাকা। বিনা প্রশ্নে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ বাতিল, করমুক্ত আয়সীমা বাড়ানো এবং ব্যাংক হিসাব খোলার জন্য টিআইএন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত বাতিল করে পাশ হলো 2026-27 অর্থ বছরের বাজেট। এতে মোট আকার 9,38,000 কোটি টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। মূল্যস্ফীতি 7.5% এবং জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে 6.5%। এছাড়া সঞ্চয়পত্র ও এফডিআর এর সুদের ওপর উৎসে করকে অগ্রিম কর হিসেবে নেওয়া হয়েছে। আরো জানাচ্ছেন তৌহিদুর রহমান। পাশ হলো 2026-27 অর্থ বছরের বাজেট। স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে প্রস্তাবিত বাজেট পাশের জন্য তা উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় কণ্ঠভোটের মাধ্যমে তা পাশ করা হয়। অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের এর আগে পরিচালন ও উন্নয়ন ব্যয়ের 59টি মঞ্জুরি দাবির প্রস্তাব উত্থাপন করেন মন্ত্রীরা। 27 সালের 30 জুন এগুলোর অধিকাংশের বিরুদ্ধে বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের ছাঁটাই প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। প্রস্তাবিত 9,38,000 কোটি টাকার বাজেটের আকার অপরিবর্তিত রাখা হলেও আনা হয়েছে অন্তত 64টি সংশোধনী। এগুলোর মধ্যে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা 4 লাখ করা, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা ও কালো টাকা সাদা করার সুযোগ প্রত্যাহার এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর 10 থেকে কমিয়ে 5% করা অন্যতম। ডিজিটাল বিজ্ঞাপনে ভ্যাট 15 থেকে কমিয়ে 5% করা হয়েছে। এছাড়া কাঁচা বাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের আওতার বাইরে এবং ফ্রিল্যান্সার ও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কর অব্যাহতির সুবিধা বহাল রাখা হয়েছে। সমাপ্ত অর্থ বছরের 11 জুন গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা শীর্ষক বাজেট প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমাদের জন্য 30 মিনিটের বিরতি দেওয়া হলো। আপনাদেরকে ধন্যবাদ। তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা। জাতীয় সংসদে পাশ হলো বহুল প্রতীক্ষিত জুয়া প্রতিরোধ বিলের সংশোধনী।
ফলে এখন থেকে সহজেই অনলাইন জুয়া, ডিজিটাল বাজি ও ম্যাচ ফিক্সিংয়ের মতো আধুনিক অপরাধগুলোকে আইনের আওতায় আনা যাবে। বিকেলে অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ উত্থাপন করলে কণ্ঠ ভোটে বিলটি পাশ হয়। এর আগে 2026-27 অর্থ বছরের জন্য স্বাস্থ্য, শিক্ষাসহ সকল বিভাগে অর্থ বরাদ্দ করা হয়। সর্দার রাজীবের রিপোর্টে থাকছে বিস্তারিত। ধন্যবাদ। মঙ্গলবার বিরোধী দলের ছাঁটাই প্রস্তাবের মাঝেই একের পর এক পাশ হতে থাকে স্বাস্থ্য, শিক্ষা, সড়ক পরিবহন ও স্থানীয় সরকার সহ জনগুরুত্বপূর্ণ খাতের বেশ কিছু বাজেট বরাদ্দ। না বলুন, আমার মনে হয় জয়যুক্ত হয়েছে। এরপর ধর্মমন্ত্রীর পক্ষে অর্থ বরাদ্দের প্রস্তাবের সময় অতীতের মতো আবারও হাস্যরসে মাতেন স্বরাষ্ট্রমন্ত্রী ও স্পিকার। তারা আশা করছে আপনি একটা উর্দু শের বলবেন, সেজন্যই তালি দিয়েছেন। মানে স্পিকার, আমি বলছি আমি কুটপোরা মৌলানা। আমি না মাননীয় বিরোধী দলীয় সদস্যরা শুনতে যাচ্ছেন। পরে সংসদের সময় বাঁচাতে ছাঁটাই প্রস্তাবগুলো প্রত্যাহার করে নেন বিরোধী দলীয় নেতা। এতে কৃতজ্ঞতা জানাতে ভুল করেননি স্পিকার। যেহেতু এই রেওয়াজ এবং এই আলোচনা গ্রহণ হওয়ার সম্ভাবনা নাই, সেই কারণে আমরা মূল্যবান সময়টা বাঁচাইতে পারি কিনা, আমাদের কোনো সুযোগ আছে কিনা যে আমাদের দেওয়া এই ছাঁটাই প্রস্তাবগুলো আমরা আমরা প্রত্যাহার করে নিলাম, তাহলে বোধহয় কাজটা সহজ হয়। অর্থ বরাদ্দের পর্ব শেষে বিরোধী দলের ভোট ছাড়াই কণ্ঠভোটে পাশ হয় নির্দিষ্টকরণ বিল 2026। এরপর জুয়া প্রতিরোধী বিল 2026 প্রস্তাব করেন স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু আইনটির অপব্যবহার হওয়ার শঙ্কা করেন এনসিপির আক্তার হোসেন সহ একাধিক সদস্য। জুয়ার কথা বলে, জুয়া প্রতিরোধের কথা বলে সরকারের সমালোচনা করছে এমন কোনো ওয়েবসাইট, এমন কোনো নিউজ পোর্টাল, এমন কোনো ফেসবুক অ্যাকাউন্ট, সেগুলোকে ব্লক করে দেওয়া হতে পারে এবং সেখানে কোনো রেমেডি রাখার কোনো ব্যবস্থা এখানে রাখা হয় নাই, কোর্টে যাওয়ার মতো কোনো এখানে ব্যবস্থাপনা এখানে রাখা হয়নি। মাননীয় স্পিকার, প্রতি উত্তরে সালাউদ্দিন আহমেদ বলেন, প্রস্তাবিত এই আইনের মাধ্যমে ভিন্নমত দমনের কোনো সুযোগ নেই। এখানে আদালতের অনুমতি নিয়ে তল্লাশি করার যে সময়টা, সেই সময়ের মধ্যে সেই প্লেস অফ অকারেন্স এবং সেই যে ক্রাইম সংগঠনের, এটা তার মধ্যে অপসারণ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ইনফরমেশন লিক হবে, আদালতে যাওয়া, অনুমতি নেওয়া। এছাড়া পুলিশের তো একটা ইনহেরেন্ট এখতিয়ার আছে বিভিন্ন সেকশনে, বিভিন্ন আইনে, সিআরপিসিতে। পরে জামায়াতের এমপি নজিবুর রহমানের পয়েন্ট অফ অর্ডারের বক্তব্য শেষে কণ্ঠভোটে পাশ হয় জুয়া প্রতিরোধ বিল 2026। নির্দিষ্টকরণ বিল। সর্দার রাজীব, আর টিভি, ঢাকা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে 2026-27 অর্থ বছরের শুরুতে সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নীতিগত সুদের হার 10% অপরিবর্তিত রাখা হয়েছে। তবে উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে শিল্প, কৃষি এবং কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প খাতের জন্য 60,000 কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কঠোর মুদ্রানীতির ফলে মূল্যস্ফীতি 11.7% থেকে কমে 9.4% নেমেছে। একই সঙ্গে খেলাপি ঋণ কমানো, ব্যাংক খাতে সংস্কার এবং বাজার ভিত্তিক বিনিময় হার ব্যবস্থা অব্যাহত রাখার কথাও জানানো হয়। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ জাতীয় সংসদের নওগাঁ 6 আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলামের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী এ তথ্য জানান। সংসদে বিষয়টি লিখিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, রাজধানীর জলাবদ্ধতা নিরসনে 108 হটস্পট চিহ্নিত করা হয়েছে। ঢাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন সমন্বিতভাবে স্বল্প ও দীর্ঘমেয়াদী বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে বলেও জানান তিনি। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্ষা এলেই যেন সড়ক খোঁড়ার উৎসবে মেতে ওঠে সিটি কর্পোরেশন ও বিভিন্ন সেবামূলক সংস্থা। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঢাকার বিভিন্ন প্রধান ও উপসড়ক খুঁড়ে রাখায় তৈরি হয়েছে চরম ভোগান্তি। বৃষ্টির পানিতে গর্তগুলো পরিণত হয় মরণ ফাঁদে।
সড়ক কেটে রাস্তা তৈরি নিয়ে উত্তর সিটি কর্পোরেশন নতুন নিয়ম করলেও দক্ষিণে নেই কোনো উদ্যোগ। সড়ক খোঁড়াখুঁড়ি নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ। ছবি তুলেছেন ফজলুল হক। ক্যালেন্ডারের পাতায় বর্ষা মৌসুম, সঙ্গে হঠাৎ করেই আকাশ ভেঙে নামছে তুমুল বৃষ্টি, কিন্তু এর মধ্যেই থেমে নেই উন্নয়নের খোঁড়াখুঁড়ি। রাজধানীর বিভিন্ন সড়কে দেখা মিলছে সড়ক কেটে কাজ করছে উন্নয়ন সংস্থাগুলো। রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং, পুরো সড়কে নেই যানবাহন চলাচলের অবস্থা। রাস্তার মাঝেই কেটে সুয়ারেজ লাইন আর পিচ তোলা হচ্ছে নতুন রাস্তার জন্য। তীব্র ভোগান্তিতে অতিষ্ঠ এলাকাবাসী। যেসব রাস্তার কাজ শেষ হয়েছে সেগুলো দ্রুত চলাচলের উপযোগী করার দাবি তাদের। 1 বছর ধরে আর কি আপনার রাস্তা কাজের এরকম করে কাজকর্ম করে, এই রাস্তা বারবার ভাঙা হয়েছে, ঠিক আছে। তারপরে বারবার এগুলা মানে বাংলাদেশের সরকার এরকম যে রাস্তা করে বারবার ভাঙে আবার করে, ভাঙে আবার করে। আমাদের রাস্তাগুলো এমনভাবে করা হয় যাতে কিছুদিন পরে আবার নষ্ট হয়, আবারও করা যায়। তো সেক্ষেত্রে আবহাওয়া একটা ভালো ফ্যাক্টর। শুধু মোহাম্মদপুর নয়, এমন রাস্তা কেটে রাখা হয়েছে ধানমন্ডি সহ রাজধানীর বিভিন্ন এলাকায়। ফলে বৃষ্টিতে ডুবে যাচ্ছে পুরো এলাকা। নিষিদ্ধ সময়ে এমন কাটাকাটিতে ভোগান্তির অন্ত নেই নগরবাসীর, কিন্তু সব জেনেও যেন মুখে কুলুপ এঁটেছে নগর কর্তৃপক্ষ। ডিপিডিসি যখন আসে, ওয়াসা যখন আসে, আমরা দেখি তারা প্রকল্পের মাধ্যমে কাজটি করে। অনেক সময় প্রকল্পের সময়সীমা একটা বেঁধে থাকে। তো এইটি জিজ্ঞাসা করা হয় যে প্রকল্পের আপনি শেষ সময় কাজটি করতে আসছেন, বর্ষার সময় তো এটা আসলে জনদুর্ভোগ আরও তৈরি করবে। সমন্বয়ের জায়গাটাতে কিন্তু সবাই কিন্তু এগিয়ে আসতে হবে। এই জায়গাটাতে আমি দেখেছি কিছু মানে দুর্বলতা আছে। তো দুর্বলতা আমরা বারবারই নক করছি, কিন্তু দুর্বলতা কিন্তু সহজে যাচ্ছে না। আমরা চেষ্টা করছি যে মানুষের দুর্ভোগ যেন না হয়। যদিও উত্তর সিটি কর্পোরেশন ভোগান্তি কমাতে নিয়েছে নতুন উদ্যোগ। দুর্ভোগটাকে যেন মিনিমাইজ এবং কন্ট্রোল করা যায়, তো সেই জন্য যেটা হয়েছে যে এটাকে এখন ফেজ ওয়াইজ দেওয়া হচ্ছে। একটা নীতিমালা আছে, তাদের পরিকল্পনা অনুযায়ী যদি বাস্তবায়ন সন্তোষজনক থাকে সেক্ষেত্রে তারা পরবর্তীটুকু পারমিশন পাচ্ছে। সেই হিসেবে কাজগুলোকে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। এটা যেহেতু শুরু হয়েছে মাত্র, এটা ফলাফল পেতে একটু সময় লাগবে। প্রতি বছরই উন্নয়নের স্বার্থে সাময়িক কষ্ট, এমন সান্ত্বনার বাণী শোনানো হয় নগরবাসীকে, কিন্তু এই সাময়িক সেই কষ্ট স্থায়ী রূপ নেয় বছরের পর বছর। সাকিবুর রহমান, RTV, ঢাকা। ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম 4 আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন সর্বোচ্চ আদালত। সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। তবে নতুন করে নির্বাচন হলে আসলাম চৌধুরী অংশ নিতে পারবেন বলে জানান অ্যাটর্নি জেনারেল। সংসদ নির্বাচনের আগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এলে আপিল শুনানির শেষ দিন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি। সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট হলে হাইকোর্ট তার প্রার্থিতা বহাল রাখে। পরে এই আদেশের বিরুদ্ধে একই আসনে জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করলে তা মঞ্জুর করে আসলাম চৌধুরীর নির্বাচনে জয়ী হলেও আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিত থাকবে বলে আদেশ দেয় আপিল বিভাগ। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়টি না দেখে এর কনসিকুয়েন্স কী হবে বলা উচিত হবে না। তবে আমার অভিজ্ঞতা থেকে দীর্ঘদিন আইন পেশার সঙ্গে সম্পৃক্ত থাকার সুবাদে সেটা হচ্ছে জনগণ তাদের মতামত এবং ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। যিনি প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তিনি একটা আইনি প্রক্রিয়ার কারণে জনগণের মতামতটা পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত হয়নি। আমি প্রত্যাশা করি যে জনগণ তাদের মতামত আবার প্রকাশ করার সুযোগ পাবে। এদিকে রায়ের প্রতিবাদে সীতাকুণ্ডের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে তার অনুসারীরা। বিক্ষোভকারীরা সড়কের পাশের গাছ কেটে গুঁড়ি ফেলে রাস্তা বন্ধ করে দেয়। এতে মহাসড়কের একপাশে অন্তত 5 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে পুলিশ। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের অংশগ্রহণে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের কোনো অবনতি হবে না বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, সরকার ভূ রাজনৈতিক ক্ষেত্রে নিজের দেশের স্বার্থের কথা চিন্তা করেই
পররাষ্ট্রনীতি ঠিক করবে। সচিবালয়ের সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অনেক গণমাধ্যম দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বক্তব্য প্রচার করছে, তা অনুচিত জানিয়ে গণমাধ্যমকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান ডক্টর জাহিদুর রহমান। আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে ততদিন তারা কোনো নামেই রাজনীতি করতে পারবেন না বলে উল্লেখ করেন তিনি। সরকার এটার ব্যাপারে তার তথ্য মন্ত্রণালয়, যেহেতু মিডিয়াগুলো তথ্য মন্ত্রণালয়ের অধীনে আছে, আমরা প্রাথমিকভাবে এই আহ্বান জানাই, এটা ইনফ্যাক্ট আমরা ফর্মালিও জানাবো, এটা নিয়ে আমরা কথা হয়েছে, তারা যেন এই কাজটা না করেন। আমরা এটা নিয়ে খুবই কঠোর কোনো অবস্থান নিচ্ছি তা না, কিন্তু এটা আবার স্মরণ করিয়ে দিতে চাই এবং আমি মনে করি যে আমাদের মিডিয়াগুলো আইনের প্রতি শ্রদ্ধাবোধ করবেন, শ্রদ্ধা দেখাবেন এবং তারা এই জিনিসটা থেকে বিরত থাকবেন। নতুন অর্থ বছরের জুলাই থেকে মাদ্রাসা শিক্ষকদের নিয়মিত বেতন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রী জানান, শিগগির ইলেকট্রনিক মানি ট্রান্সফারের মাধ্যমে বেতন পরিশোধ ব্যবস্থা চালু করছে সরকার। পাশাপাশি ফাজিল কামিল শিক্ষাকে মূলধারার উচ্চশিক্ষার সঙ্গে সম্পৃক্ত করে যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী। মাদ্রাসা ইসলামিক এডুকেশন, সেটাকে আমরা কখনো কোনো দল মত গোত্র, ইসলাম কি কোনো দল মতের? তাহলে আমরা ওই জায়গায় যাব না। আমরা ইসলামিক শিক্ষাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব। সমস্যা জেনেছি, ইনশাআল্লাহ সমাধান হবে। পর্যায়ক্রমে ঢাকা শহরে এআই ক্যামেরা বসানো হবে জানিয়ে ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমদ বলেন, ট্রাফিক আইন লঙ্ঘনকারীরা ডাকযোগে মামলার নোটিশ পাবেন এবং শুধু নির্ধারিত 2টি নম্বর থেকে মোবাইল ফোনে মেসেজ যাবে। তিনি আরও বলেন, ব্যাটারি চালিত রিকশা শহর থেকে উঠিয়ে দেয়া ডিএমপির একার পক্ষে সম্ভব নয় এবং এই বাহনগুলোর কোনো আইনি ভিত্তি, গঠন, নিবন্ধন, চলাচল যোগ্যতা সহ কোনো কিছুরই বালাই নেই। আরও জানাচ্ছেন এআর বাদল। রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন সিগন্যালে এআই ক্যামেরা স্থাপনের কারণে আইন মানতে শুরু করেছেন চালকরা। লালবাতির সিগন্যাল না মানলেই দেয়া হচ্ছে মামলা। এর ধারাবাহিকতায় রাজধানীর সংসদ ভবন এলাকায় লেক রোডে ট্রাফিক আইন মানাতে স্থাপন করা হয়েছে এআই ক্যামেরা। এ ক্যামেরার অন্তর্ভুক্ত এলাকায় গতিসীমা না মানা, অবৈধ পার্কিং, ঝুঁকিপূর্ণভাবে লেন পরিবর্তন করলেই মামলার আওতায় আসবে যানবাহনগুলো। এই এলাকার ক্যামেরা মনিটরিং কেন্দ্র মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোডে ট্রাফিক ডিসির কার্যালয়ে। সেখানে বসেই ট্রাফিক পুলিশ মনিটরিং করার পাশাপাশি আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দিবে মামলা। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার রাজধানীবাসীকে ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দিয়ে বলেন, আইন ভাঙলে তাদের বিরুদ্ধে মামলা হবে। এই আধুনিক প্রযুক্তি সরাসরি আমাদের কমান্ড সেন্টারের সাথে সংযুক্ত। কোনো যানবাহন এই সুরক্ষিত সড়কে গতিসীমা লঙ্ঘন করলে, বিপজ্জনকভাবে লেন পরিবর্তন করলে, চালক এবং আরোহী হেলমেটবিহীন মোটরসাইকেল চালনা করলে, অবৈধ পার্কিং এবং যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে এআই ক্যামেরা স্বয়ংক্রিয় নিখুঁতভাবে শনাক্ত করবে এবং ডিজিটাল পদ্ধতিতে ই প্রসিকিউশন বা মামলা রুজু হবে। মামলায় অভিযুক্তরা কিভাবে নোটিশ পাবেন তাও বলেন ডিএমপি কমিশনার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ থেকে 2টি নাম্বারের মাধ্যমে তার কাছে মেসেজ যাবে, কিন্তু প্রসিকিউশনের যে পেপার, সেই পেপারটি স্টেক হোল্ডারের কাছে, জনগণের কাছে বাই পোস্টে যাবে। এ পর্যন্ত 15,000 মামলা ও 38,000 সমন জারি হয়েছে বলেও জানান তিনি। এআই ক্যামেরা ব্যবহার করে 1,500-এর মতো মামলা আমরা করেছি। এআর বাদল, আরটিভি, ঢাকা। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানানো হলো 21শে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তফা মনোয়ারকে। শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় শিল্পীর মরদেহ। সেখানে তাকে রাষ্ট্রের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়। পরে বিকেলে বনানী কবরস্থানে সমাহিত করা হয় তাকে। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে দেখুন বিস্তারিত।
বাংলাদেশের পাপেটম্যান মুস্তফা মনোয়ারের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বিটিভি ভবনে। পরে দুপুরে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আনা হয়। সেখানে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে তাকে গার্ড অব অনার দেয়া হয়। মুস্তফা মনোয়ারকে শেষ বিদায় জানাতে সকাল থেকেই জাতীয় শহীদ মিনারে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ফুলের শ্রদ্ধা আর নীরব প্রার্থনায় স্মরণ করা হয় এই গুণী শিল্পীকে। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের বিরাট অপূরণীয় ক্ষতি হল। উনি একজন শুধুমাত্র সৃষ্টিশীল একজন মানুষই ছিলেন না, উনি ছিলেন বড় একজন সংগঠক। মোস্তফা মনোয়ার মানে মোস্তফা মনোয়ার, উনি এই এশিয়া মহাদেশ তথা আমি বলবো পৃথিবীর মধ্যে যদি বলি অন্যতম। শিল্পকলা ও শিশুদের সৃজনশীল বিকাশে মুস্তফা মনোয়ারের অবদান স্মরণ করেন সবাই। তার প্রয়াণে শোকের পাশাপাশি উচ্চারিত হয়েছে তার আদর্শ ধারণ করার প্রত্যয়। নন্দন তত্ত্বের যত রকম বোঝা সমস্ত কিছু মোস্তফা মনোয়ার থেকে বোঝা। তার জীবন চর্চার মধ্যেও সেই শিল্পের সৌন্দর্য সবসময় আছে। জীবনের তার চাওয়াটা খুব কম ছিল। টেলিভিশনেই হোক, নাটকের মধ্যে হোক, উনি বিশাল মাপের একজন নাটকের পরিচালক ছিলেন। উনি যেভাবে শিল্পে বাঁচতেন এবং শিল্পে যেভাবে প্রত্যেকটা স্তরে তার যে অবদান এবং তার যে পদচারণা, সেটা কিন্তু আমরা তখন অতটা বুঝতে পারিনি, কারণ আমাদের কাছে তিনি ছিলেন সবসময় মন্টু নানাই। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিকেলে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। সোমবার 90 বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে মারা যান মুস্তফা মনোয়ার। দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও ক্যান্সারে ভুগছিলেন তিনি। ওয়ালিদ সিদ্দিকী, RTV, ঢাকা। পাওনা টাকাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে 2 গ্রামের বাসিন্দাদের মধ্যে টানা তৃতীয় দিনের মতো দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এর মধ্যে তৃতীয় দিনের 3 ঘন্টার সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 30 জন। লুটপাট করা হয়েছে প্রায় 20টি দোকানপাট ও বাড়িঘর। এর আগে রবিবারের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে হাদিস মিয়া নামে এক ব্যবসায়ী নিহত হন। ব্রাহ্মণবাড়িয়া থেকে আজিজুর রহমান পায়েলের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল যেন পুরো রণক্ষেত্র। সুদের 5 লাখ পাওনা টাকাকে কেন্দ্র করে রবিবার রাতেই টর্চ লাইট জ্বালিয়ে 2 পক্ষ সংঘর্ষে জড়ালে টেটাবিদ্ধ হয়ে মারা যান দেনাদার হাদিস মিয়া। সোমবার নিহতের জানাজার পর আবারও সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। তাতে পুলিশ সহ আহত হন 20 জন। আর আজ তৃতীয় দিনে সংঘর্ষে আহত হলেন আরও 30 জন। বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত টানা 3 ঘন্টা চলে এই তাণ্ডব। সংঘর্ষের সময় সূর্যকান্দি ও ধরন্তী গ্রামের বাসিন্দাদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে কালীকচ্ছ বাজারে অন্তত 20টি দোকানপাট ও বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। সংঘর্ষের জেরে সরাইল নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক সড়কে দীর্ঘ 3 ঘন্টা সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। সব মিলে আমার প্রায় 9,25,000 টাকার মাল ছিল। সব তো দামি মাল, যেটা আমার শোরুম। মার্ডার হয়েছে, আরো হবে। দেশের আইন শৃঙ্খলা বাহিনী আপনারা যথাসাধ্যভাবে এই ঝগড়াকে নিষ্পত্তি করার জন্য আমাদেরকে সহযোগিতা করেন। নতুন করে সহিংসতা এড়াতে পুরো এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি এবং এই পরিস্থিতি যাতে আরো না বাড়ে, সংঘর্ষ আরো না বাড়ে, সেক্ষেত্রে আমরা সতর্ক অবস্থানে আছি। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সরাইল ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে আহতদের। লিওন আজাদ, RTV। জনগণের ট্যাক্সের টাকা যথাযথ কাজে ব্যবহার করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। সকালে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। মন্ত্রী জানান, অর্থের অভাবে কেউ যাতে মারা না যায় সে কারণে বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে চায় সরকার। এ সময় শিশুদের জন্য উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান সমাজ কল্যাণ মন্ত্রী।
দেশে ৪২,০০০ স্বাস্থ্যকর্মী রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার এস.এম. জিয়াউদ্দিন হায়দার বলেন, নতুন ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হলে চিকিৎসা সেবায় গতি বাড়বে। দুপুরে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে ছানি সচেতনতা মাস ২০২৬ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। জানান, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ক্লিনিকগুলোকে ধাপে ধাপে স্বাস্থ্য হাবে রূপান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। এ সময় দেশে ছানিজনিত অন্ধত্ব কমাতে রোগ শনাক্ত ও চিকিৎসায় দেরি না করার আহ্বান জানিয়েছেন চক্ষু বিশেষজ্ঞরা। অনুষ্ঠানে চোখের ছানি অপারেশনের মাধ্যমে সুস্থ হওয়া রোগীরাও উপস্থিত ছিলেন। রোগটা শুরু হলো, তাহলে বলতে হয় মাত্র 6টা। এই মুহূর্তে আমাদের দেশে স্বাস্থ্যকর্মী আছে 3টা ক্যাডারে, মোট 41 থেকে 42,000। আমরা যে আমরা হিসাব করে দেখেছি, যদি আমরা আরও 1 লক্ষ নিয়োগ দিই তাহলে আমরা নিশ্চিত করতে পারবো বাংলাদেশের গ্রাম এবং শহর, পাহাড়, সমতল, চর প্রত্যেকটা ঘরে ওখানে যদি কোনো সমস্যা তারা পায়, তারা ইমিডিয়েটলি ওই ব্যক্তিকে তার অ্যাসাইন্ড প্রাইমারি হেলথ কেয়ার যে সেন্টার সেখানে রেফার করে দেবে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ৪১তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ভবনে এই সভা হয়। সভায় কোম্পানির পরিচালক মতিউর রহমান, পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ মাসুদ হোসেন, পরিচালক মামুনুর রশিদ ও পরিচালক ডাক্তার শামীম খান সহ শেয়ার হোল্ডাররা অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। তিনি কোম্পানির সার্বিক অবস্থা তুলে ধরেন। এ সময় কোম্পানির সিইও মোহাম্মদ কাজিমউদ্দিন বলেন, ২০২৫ সালে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স প্রতিটি খাতে পূর্বের ন্যায় সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে ২০২৫ সালের জন্য প্রতিটি ১০ টাকা মূল্যমানের শেয়ারের বিপরীতে ৩৭% নগদ লভ্যাংশ অনুমোদিত হয়েছে। মানব সম্পদের উন্নয়ন, ডিজিটালাইজেশন, সুদৃঢ় ঝুঁকি ব্যবস্থাপনা এবং কর্পোরেট সুশাসন প্রতিপালনের মাধ্যমে ন্যাশনাল লাইফ উত্তরোত্তর সমৃদ্ধি ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। জুন পর্যন্ত আমাদের যে লাইফ ফান্ডের গ্রোথ আমরা আশা করতেছি 2026 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত এটা বৃদ্ধি পেয়ে 1200 কোটি টাকার অধিক ইনশাআল্লাহ আমরা লাইফ ফান্ডে যোগ করতে পারবো বলে আশা করতেছি। দর্শক, সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।